হ্যালো এভরিওয়ান, আমি অর্ঘ্য। তো এর আগের ভিডিওতে আমরা জাভা প্রোগ্রামিং এর লুপ অব্দি কনসেপ্ট কভার করেছিলাম। আর এই ভিডিওতে আমাদের যে বাকি তিনটে কনসেপ্ট ছিল, অর্থাৎ ফাংশন, অ্যারে এবং এরর হ্যান্ডলিং, সেই তিনটে কনসেপ্ট আমরা এই ভিডিওতে খুব ডিটেলে কভার করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কাল অবধি আমরা লুপ পড়েছিলাম। তো আজকে আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে অ্যারে। আমাদের আর তিনটে টপিক বাকি, একটা হচ্ছে অ্যারে, একটা ফাংশন এবং একটা এরর হ্যান্ডলিং। ঠিক আছে, তো ফার্স্ট টপিক আজকে আমাদের যেটা সেটা হলো অ্যারে। ঠিক, তো অ্যারে পড়ার আগে আমাদের জেনে নিতে হবে যে অ্যারেটা কি। আমি বলেছিলাম মনে আছে যে নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে অ্যারে পড়ে। ঠিক আছে, অ্যারে হলো অ্যাকচুয়ালি একটা ডাটা স্ট্রাকচার। এবার ডাটা স্ট্রাকচার কি, ডাটা স্ট্রাকচার আমরা একটা সেপারেট ভিডিওতে দেখবো এবং সবগুলো ডাটা স্ট্রাকচার আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো পড়বো। ঠিক আছে, ডাটা স্ট্রাকচার একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যে কোনো কোম্পানি প্লেসমেন্টের দিক থেকে এবং তোমার প্রোগ্রামিং কনসেপ্ট স্ট্রং করার জন্য ডাটা স্ট্রাকচার একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা অ্যারেতে মুভ করি। তো অ্যারে যেটা, সেটা হলো একটা ডাটা স্ট্রাকচার যেটা মাল্টিপল ভ্যালু স্টোর করতে আমাদেরকে সাহায্য করে একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে। মানে কি, ধরো আমরা পাঁচ, এতক্ষণ আমরা কি করছিলাম, ধরো আমরা 5 কিংবা 10 এই দুটো ভ্যালু স্টোর করব আমাদের প্রোগ্রামের মধ্যে। তো আমরা এরকম লিখতে পারি x ইজ ইকুয়াল টু 5, y ইজ ইকুয়াল টু 10, তাই তো? x ইজ ইকুয়াল টু 5, y ইজ ইকুয়াল টু 10। এবার দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করে আমরা যদি একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে এই দুটো ভ্যালুকে স্টোর করতে যাই, দেন আমরা কি করব, দেন আমাদের অ্যারে ইউজ করতে হবে। ঠিক আছে, তো তখন আমরা অ্যারে ইউজ করে আমরা কিভাবে করতে পারবো, যে x এটা যদি অ্যারে হয় তাহলে এর ভিতরে 5, 10। ঠিক আছে, এইভাবে আমরা অ্যারে ইউজ করে ভেরিয়েবলের মধ্যে, একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু স্টোর করতে পারি। এবার এই স্টোর করার জন্য কিছু নিয়ম আছে। ঠিক আছে, এই স্টোর করার জন্য কিছু নিয়ম আছে। কি নিয়ম, সেগুলো আমাদেরকে জানতে হবে। যে স্টোর করার জন্য যে প্রথমে যে নিয়মটা আমাদেরকে জানতে হবে, যে একটা অ্যারের মধ্যে এক সিমিলার ডেটা টাইপের ভ্যালু শুধু স্টোর হবে। অর্থাৎ কি, ধরো x একটা অ্যারে, এর মধ্যে আমি যদি ইন্টিজার স্টোর করতে চাই তাহলে শুধু ইন্টিজারই স্টোর হবে, স্ট্রিং স্টোর হবে না বা ফ্লোট স্টোর হবে না। ঠিক আছে, অর্থাৎ একটা অ্যারের মধ্যে শুধুমাত্র যে ডেটা টাইপের ভ্যালু আমরা স্টোর করতে চাইবো শুধুমাত্র সিঙ্গেল সেই ডেটা টাইপের ভ্যালু স্টোর করতে পারবো। অর্থাৎ ইন্টিজার স্টোর করলে আমাকে শুধু ইন্টিজার স্টোর করতে হবে, স্ট্রিং যদি আমরা স্টোর করতে চাই তাহলে আমাকে শুধুই স্ট্রিং স্টোর করতে হবে, বা যদি আমরা ফ্লোট স্টোর করতে চাই তাহলে আমাকে শুধুই ফ্লোট স্টোর করতে হবে। ঠিক আছে, তো তাছাড়া মাল্টিপল ডেটা টাইপস এর ভ্যালু আমরা সিঙ্গেল অ্যারের মধ্যে কখনো ইনপুট করতে পারবো না। ঠিক, কেন পারবো না, কারণ অ্যারে মাল্টিপল ডেটা টাইপ সিলেক্ট করে না, মাল্টিপল ডেটা টাইপ তোমাদেরকে চুজ করার অপশন দেয় না। ঠিক আছে, তো এবার অ্যারে যে আমরা ডিক্লেয়ার করছি, অর্থাৎ অ্যারে আমাদের কি কাজে ইউজ হয়, অ্যারে আমাদের ইউজ হয় মাল্টিপল ভ্যালুস একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে, সেম ডেটা টাইপের মাল্টিপল ভ্যালুস। এই তিনটে ওয়ার্ড মনে রাখো, সেম ডেটা টাইপ, সেম ডেটা টাইপ, মাল্টিপল ভ্যালুস, মাল্টিপল ভ্যালুস, same data type, multiple values, and in a single variable, in a single variable, same data type, multiple values, and in a single variable. ঠিক আছে, তো সেম ডেটা টাইপের মধ্যে সেম ডেটা টাইপের ভ্যালু, মাল্টিপল ভ্যালু একটা সিঙ্গেল ডেটা টাইপের মধ্যে যখন আমরা স্টোর করব তখন আমরা সেটাকে বলবো অ্যারে। ঠিক, এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো যে অ্যারের সিনট্যাক্স আমরা দেখে নেব, কি করে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, এটাকে আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, কি করে অ্যারে আমাদের ডিক্লেয়ার করতে হয়। তো দেখো, অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, ডেটা টাইপ, কি ধরনের ডেটা টাইপের ভ্যালু, ইন্টিজার না স্টোর, নাকি ইন্টিজার না স্ট্রিং, কি স্টোর করতে চাও সেটা, দেন অ্যারের সিম্বল, এইটা হচ্ছে অ্যারের সিম্বল। ঠিক আছে, এটা অ্যারের সিম্বল, দেন অ্যারে নেম, তারপর ইজ ইকুয়াল টু দিয়ে নিউ ডেটা টাইপ। ঠিক, এইভাবে আমরা অ্যারেতে ভ্যালু স্টোর করতে পারবো। এটা হচ্ছে অ্যারে সিনট্যাক্স। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে এটা হচ্ছে অ্যারে সিনট্যাক্স।
সবার প্রথমে আমাদের ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে, কি ধরনের ভ্যালু আমরা স্টোর করতে চাই, দেন অ্যারের সিম্বল, তারপর অ্যারের নেম, তারপর ইজ ইকুয়াল টু দিয়ে নিউ বলে কিওয়ার্ডটা, কারণ নতুন একটা ডেটা অ্যারে আমরা ক্রিয়েট করছি, নতুন একটা জিনিস তৈরি করতে এসেছি, তাই নিউ কিওয়ার্ডটা ইউজ হয়। তারপর ডেটা টাইপ, আবার এই ডেটা টাইপ এখানে যে ডেটা টাইপটা উল্লেখ করবে সেটা এখানে লিখবে, আর এটা হচ্ছে অ্যারের সাইজ। ঠিক আছে, কত সাইজের অ্যারে তুমি ক্রিয়েট করতে চাও। ঠিক, এবার দেখো, ধর আমরা মার্কস নামের একটা অ্যারে বানাবো যেখানে স্টুডেন্টদের 5জন স্টুডেন্টের মার্কস স্টোর থাকবে। ঠিক আছে, সেটাকে আমরা ডিক্লেয়ার করব কিভাবে, ইন্ট ইন্টিজার নিচ্ছি, ডেটা টাইপ ইন্ট মার্কস ইজ ইকুয়াল টু নিউ ইন্ট 5। ঠিক, দেখো ইন্ট হচ্ছে এই ডেটা টাইপ, এটা হচ্ছে এটা এই অ্যারে সিম্বল, মার্কস হচ্ছে অ্যারে নেম, ইজ ইকুয়াল টু সাইন এটা নিউ কিওয়ার্ড এটা, আর আবার এই ডেটা টাইপটা হচ্ছে ইন্ট, আর এই যে অ্যারে সাইজ হচ্ছে 5। ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখো তো, এবার এইভাবে আমরা এখানে কি করলাম, মার্কস নামের, ঠিক আছে, মার্কস নামের আমরা একটা ইন্টিজার ডেটা টাইপের মার্কস নামের 5 সাইজের অ্যারে ক্রিয়েট করলাম। ঠিক, আশা করি বুঝতে পেরেছো সবাই। ঠিক আছে, চলো এবার আমরা যেটা করব সেটা হলো যে এই এবং আরেকটা ভাবেও ডিক্লেয়ার করা যায় অ্যারে, সেটা কিভাবে, সেটা এইভাবে, তুমি এইভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারো, ইন্ট এই ফার্স্ট লাইনে শুধু লিখলে মার্কস, ঠিক আছে, তারপর সেকেন্ড লাইনে কি লিখলে, মার্কস ইজ ইকুয়াল টু নিউ ইন্ট মার্কস ইজ ইকুয়াল টু নিউ ইন্ট 10। এবার একটা আমরা 10 সাইজের অ্যারে ক্রিয়েট করলাম। তাহলে আমরা প্রথমে কি করলাম, ইন্ট মার্কস নামে একটা অ্যারে বানালাম, এমটি অ্যারে, যার ভিতরে যার কোনো সাইজ আমরা এই লাইনে ডিফাইন করিনি। তারপর লাইনে কি লিখলাম, মার্কস ইজ ইকুয়াল টু নিউ ইন্ট 10, মানে ওই লাইনটাকে আমরা ভেঙে দুটো লাইনে লিখলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, এটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখবো। এবার আমরা দেখবো যে অ্যারের ভিতরে কি করে আমরা ভ্যালু স্টোর করতে পারি। ঠিক আছে, এটা তো আমরা সাইজ ডিক্লেয়ার করে দিলাম, অ্যারের সবকিছু ডিক্লেয়ার করলাম। এবার আমরা দেখবো যে অ্যারের ভিতরে কি করে আমরা ভ্যালু স্টোর করতে পারি। দেখো তো, ধরো আমরা যে অ্যারেটা বানিয়েছিলাম, ইন্ট মার্কস নামে যে অ্যারেটা আমরা বানিয়েছিলাম, তার ভিতরে ধরো আমি ভ্যালু স্টোর করতে চাই। ঠিক আছে, তখন তুমি এভাবে স্টোর করতে পারো। ফার্স্ট একটা রুল দেখাচ্ছি, দেখো, ডাইরেক্ট কোনো সাইজ ডিফাইন না করে যতগুলো ভ্যালু ইচ্ছে সেটা লিখে দিলে, 2, ধরো 10 এর মধ্যে পরীক্ষা হচ্ছে, 2, 5, 1, 4, 9, 6। ঠিক আছে, এই কটা মার্কস তুমি লিখে দিলে। ইন্ট নামের মার্কস নামে একটা ইন্টিজার অ্যারে বানালে তার ভিতরে 5টা ভ্যালু তোমরা স্টোর করলে মার্কসে, ধরো 10 এর মধ্যে পরীক্ষা হচ্ছে, 5জন স্টুডেন্টের মার্কস আমরা স্টোর করলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা বানাতে পারি। এটা ইন্টিজার অ্যারে বানালাম। ধরো যদি আমরা ডাবল অ্যারে বানাতে যাই, তাহলে আমরা কি করব, ডাবল লিখবো এখানে, ডাবল ডেটা টাইপের যদি অ্যারে বানাতে চাই, মার্কস ইজ ইকুয়াল টু কি কি লিখবো, 1.0, 2.34, 5.6, তারপরে 4.2, 8.9, এরকম করে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এটা ডাবল মার্কস ডাবল ডেটা টাইপের জন্য আমরা এখানে ডেসিমাল আমরা ইউজ করতে পারলাম। ঠিক আছে, তো এটা মার্কস নামের অ্যারে কিন্তু ডাবল ডেটা টাইপ, এটা মার্কস নামের অ্যারে কিন্তু ইন্টিজার ডেটা টাইপ। ঠিক আছে, এইভাবে আমরা অ্যারের ভ্যালু ডিক্লেয়ার করতে পারি। আরো একটা প্রসেস আছে, সেই প্রসেসটা কি, যেটার জন্য আমরা শুরুতে যেটা করেছিলাম, যে শুরুতে আমরা অ্যারের সাইজ, এখানে এইভাবে করতে গেলে আমাকে অ্যারের সাইজ আগে ডিফাইন করে নিতে হচ্ছে না, শুধুমাত্র অ্যারের নাম লিখলাম, কি ডাটা টাইপের অ্যারে সেটা লিখলাম, তারপর কি ভ্যালু স্টোর করতে চাই সেই ভ্যালুটা লিখে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেই ভ্যালুটা লিখে সেমিকোলন দিয়ে আমরা অ্যারেটা শেষ করলাম। এবার আরেকটা ভাবেও করা যায়, কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। দেখো, আরেকটা ভাবেও আমরা অ্যারের ভিতরে ভ্যালু স্টোর করতে পারবো। ঠিক, দেখো কি করে, ধরো আমরা লিখলাম ইন্ট মার্কস নামের অ্যারে বানালাম, মার্কস। ঠিক আছে, এবার এই অ্যারেটার আমরা সাইজ ডিফাইন করলাম, মার্কস ইজ ইকুয়াল টু নিউ ইন্ট। ঠিক আছে, 5 সাইজের ধরো একটা অ্যারে বানালাম, হলো। এবার আমরা এইভাবে ভ্যালু স্টোর করতে পারি, মার্কস 0 ইজ ইকুয়াল টু, ধরে রাখো 100 মধ্যে পরীক্ষা হচ্ছে, 80। তারপরে আমরা কি লিখলাম, মার্কস 1 85। তারপরে আমরা লিখলাম মার্কস 2 86। তারপরে আমরা কি লিখলাম, মার্কস 3 90, মার্কস 4 95। ঠিক আছে, দেখো
5টা ভ্যালু আমরা স্টোর করলাম। এবার দেখো আমাদের এখানে লেখা আছে 5, অথচ আমরা 4 অবধি স্টোর করলাম কেন? কারণ আমাদের অ্যারের যেটা ইন্ডেক্সিং, অ্যারের যে স্টার্টিং নাম্বারটা শুরু হয়, ওই যে ইন্ডেক্স নাম্বারটা হয় অ্যারের ভিতরে যে ভ্যালুটা স্টোর করবো সেটার যে ইন্ডেক্স নাম্বার হয় সেটা সবসময় 0 থেকে চালু হয়। তাহলে কটা শুরু হলো? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। ঠিক আছে, তাহলে 5টা ভ্যালু আমরা স্টোর করলাম, 5 জন স্টুডেন্টের মার্কস আমরা এভাবে স্টোর করতে পারি অ্যারের ভিতরে। এবার অ্যারের যেটা ইন্ডেক্সিং এর কথা বলছিলাম সেটা নিয়ে আমরা আরেকটু ডিটেইলসে আলোচনা করে নিই। চল সেকেন্ড, সেটা নিয়ে আমরা একটু ডিটেইলসে আলোচনা করি। দেখো যে কাজটা করতে হবে অ্যারে ইন্ডেক্সিং নিয়ে আলোচনা করতে গেলে সেটা হচ্ছে, ধরো আমরা একটা ইন্টিজার সাইজের অ্যারে বানাচ্ছি, ইন্টিজার মার্কস। ঠিক আছে, এখানে আমরা লিখবো নিউ ইন্ট 5। ঠিক আছে, এটা আমরা বানিয়ে নিলাম, মার্ক সাইজের অ্যারে বানালাম যার ভিতরে 5টা ইন্টিজার ভ্যালু আমরা স্টোর করতে পারি। তো এই অ্যারেটাকে যদি আমরা একটা বক্সের আকারে ভাঙি, মানে এটাই অ্যারে প্রপার, এইভাবেই অ্যারে ডিক্লেয়ার হয়। ঠিক আছে, দেখো ধরে রাখো আমাদের কাছে মার্কস আছে 80, 81, 85, 86 চারটা আর 89, এই 5টা মার্কস আমাকে এই অ্যারের মধ্যে স্টোর করতে হবে। কিভাবে স্টোর হয় আমরা তো ওটা লিখে দিলাম, এবার কম্পিউটার কিভাবে স্টোর করে, মানে আমরা গ্রাফিক্যালি দেখছি যে কিভাবে আমরা স্টোর করে, কিভাবে অ্যারেগুলো পরপর স্টোর হয় সেটা দেখো। এইটা হচ্ছে এখানে 80 স্টোর হলো, তারপরে স্টোর হলো 81, তারপরে স্টোর হলো 85, তারপরে স্টোর হলো 86, তারপরে স্টোর হলো 89। এটার পজিশন কি? 81 এর পজিশন 0, 81 এর পজিশন 2, 85 এর পজিশন 3, 86 এর পজিশন 85 এর পজিশন 2, 86 এর পজিশন 3, 89 এর পজিশন 4। ঠিক আছে, তো দেখো সবসময় মনে রাখবে অ্যারে ইন্ডেক্স নাম্বারটা 0 থেকে স্টার্ট হয়, অ্যারে ইন্ডেক্সিং অলওয়েজ স্টার্টেড ফ্রম 0। ওকে, এবার যে জিনিসটা দেখো কি, সেই জন্য 0 থেকে স্টার্ট হয় বলে যদি 5 বলে তাহলে লাস্ট ইন্ডেক্সিং এর ভ্যালু কত হবে? 4। ঠিক আছে, অর্থাৎ n-1 রুলে চলবে, যদি n থাকে তাহলে তোমার ভ্যালু কতগুলো স্টোর হবে? n-1 ইন্ডেক্স অবধি ভ্যালু স্টোর হবে। ঠিক আছে, তো 5 থাকলে n-1 4 অবধি ইন্ডেক্স যাবে, কারণ 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 1 2 3 4, তাহলে 5টাই হয়ে যাচ্ছে ভ্যালু। ঠিক আছে, তো এই প্রসেসে আমরা অ্যারের মধ্যে ভ্যালু স্টোর করতে পারি। ঠিক, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ঠিক আছে, এবার দেখো এটা হয়ে গেল তোমার অ্যারে ডিক্লারেশন আমরা কিভাবে করলাম এবং অ্যারে কিভাবে আমরা নিয়ে আসলাম এবং কি করে অ্যারেতে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু স্টোর করতে পারলাম আমরা সেটা দেখে নিলাম। এবার আমাদের যেটা কাজ হবে, আমরা ইক্লিপসে যাব এবং একটা অ্যারে নেব এবং একটা অ্যারে নিয়ে যে যে মেথডগুলো আমরা এখানে দেখলাম সেসব মেথডগুলো আমরা কোডিং এ দেখব, দেখার পরে আমরা সেগুলোকে পার্ট বাই পার্ট প্রিন্ট আউট করব প্রতিটা ভ্যালু। দেখো এবার কিভাবে করব। এখানে আমরা গেলাম, ঠিক আছে, তো জাভা বেসিক্স এর মধ্যে কালকে আমরা ছিলাম, এখানে নিউ থেকে একটা নতুন ক্লাস বানিয়ে নিচ্ছি, ক্লাসের নাম কি দিচ্ছি? অ্যারে। ঠিক আছে, ফিনিশ। এবার দেখো অ্যারে নামের আমরা একটা ক্লাস বানিয়ে নিয়েছি। এবার আমাদের কাজ যেটা হবে সেটা কি, এখানে আমরা লিখবো যেটা, যে আমরা একটা মার্কস সাইজের অ্যারে বানাবো, ইন্টিজার অ্যারে বানাবো মার্কস সাইজ, মার্কস নামে একটা ইন্টিজার অ্যারে বানাবো যার ভিতরে আমরা 5টা ভ্যালু স্টোর করতে পারবো, নিউ ইন্ট 5। ক্লিয়ার? এবার এখানে আমরা ফার্স্ট মেথডটা, সেকেন্ড মেথডটা আগে দেখি। মার্কস 0 ইজ ইকুয়াল টু 80, মার্কস 1 is equal to 84, marks 2 is equal to 86, marks 3 is equal to 89, marks 4 is equal to 95. ক্লিয়ার? দেখো 5টা ভ্যালু স্টোর করে নিলাম অ্যারের ভিতরে। এবার দেখো এই ভ্যালুগুলোকে আমরা স্টোর করলাম, এবার এই ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করব কি করে? ঠিক আছে, দেখো কিভাবে প্রিন্ট করব, তার জন্য আমাদের একটু ফর লুপ চালাতে হবে। ঠিক আছে, তো ফর int I is equal to 0, I less than, অ্যারে সাইজ কত? 5। এটা যদি আমাদের অ্যারে সাইজ জানা থাকে তাহলে খুব ভালো, আর যদি অ্যারে সাইজ না জানা থাকে তাহলে আমরা কি করব? মার্কস ডট লেন্থ, এটা একটা ফাংশন, ঠিক আছে, যেটা আমাদের কি জানতে সাহায্য করবে? ওই মার্কস নামের অ্যারেটার সাইজ। ঠিক আছে, int I is equal to 0, I less than marks and length I plus plus। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে sys out করে নিয়ে আমরা কি করব? marks I। ঠিক, এবার দেখো সবগুলো ভ্যালু আমাদের পার্ট বাই পার্ট প্রিন্ট হয়ে যাবে।
এটাকে আমরা নিচে নিয়ে চলে আসি। হ্যাঁ, দেখো সবার প্রথমে 80, 84, 86, 89, 95 এই পাঁচটা ভ্যালু আমাদের প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, তো দেখো এখানে এই ফর লুপটা কিভাবে কাজ করলো বলতো। দেখো ফর লুপটা কাজ করলো এইভাবে। আমরা কি কি ভ্যালু স্টোর করেছিলাম, এই অ্যারে বানিয়েছিলাম আমরা একটা, অ্যারের ভিতরে পাঁচটা এলিমেন্ট ছিল। সবার প্রথমে 80, যাই হোক যে কোনো এলিমেন্টই হোক, 81, 84, 90, 95, কথার কথা এই এলিমেন্ট গুলো। ঠিক আছে, তো এই এলিমেন্ট গুলোকে যখন আমরা প্রিন্ট করবো তখন আমরা কি করলাম, ফর লুপ চালালাম। ফর int I is equal to 0, I less than মার্কস নামের অ্যারে, মার্কস নামের অ্যারে আমরা কি লিখলাম, মার্কস ডট লেন্থ I প্লাস প্লাস। ঠিক আছে, করে আমরা যেটা করলাম সিস আউট লিখছি সংক্ষেপে, আমি সিস আউট করে নিয়ে আমরা কি করলাম, মার্কস নামের অ্যারেটা, সরি এক সেকেন্ড দাঁড়াও, সিস আউট করে নিয়ে আমরা যেটা করলাম সেটা হচ্ছে মার্কস নামের যে অ্যারেটা ছিল তার ভিতরে আইটা ভ্যালুগুলোকে এক এক করে পাস করে প্রিন্ট আউট করলাম। এবার দেখো এটা কিভাবে কাজ করছে। দেখো সবার প্রথমে int I is equal to 0 ছিল, আর ইন্ডেক্সিং গুলো আমরা প্রথমে লিখে নিই 0, 1, 2, 3, 4। সবার প্রথমে int I is equal to কি ছিল, 0, অর্থাৎ এখান থেকে স্টার্ট হচ্ছে। I less than marks ডট লেন্থ কতক্ষণ চলবে, যত মার্কস ডট লেন্থ এর থেকে ছোট। মার্কস ডট লেন্থ কত ছিল, 5, অ্যারের লেন্থ কত ছিল, 5, কারণ 0, 1, 2, 3, 4, 5 কতগুলো এলিমেন্ট স্টোর হচ্ছে ততটা হচ্ছে অ্যারের লেন্থ। অ্যারের লেন্থ কত, 5, আর একটা করে শেষ হবে, তারপর I প্লাস প্লাস হয়ে নেক্সট ইন্ডেক্সে চলে যাবে। ঠিক আছে, তো দেখো I is equal to 0 থেকে স্টার্ট হচ্ছে 0, 0 তে I মার্কস ডট লেন্থ কতক্ষণ লুপ চলবে, I less than 5 অবধি, মানে 4 অবধি লুপ চলবে, এবং I প্লাস প্লাস হতে থাকবে। তো প্রথমে আসলো 0 তে গিয়ে দেখলো কোন এলিমেন্ট আছে 80, তাহলে 80 প্রিন্ট দিয়ে দিল। তারপর গিয়ে দেখলো আবার লুপ চলছে, এখনো I মার্কস ডট লেন্থ I 1 হলো, আর I মার্কস ডট লেন্থের ভ্যালু কত, 5, এখনো এটা কন্ডিশন ট্রু। তারপর এটাতে এই ইন্ডেক্সে চলে গেল, গিয়ে দেখলো 81 ভ্যালু আছে, প্রিন্ট করে দিল। সেম কনসেপ্ট তারপরে ইন্ডেক্সে গেল, দেখলো 84 ভ্যালু আছে, প্রিন্ট করে দিল। তারপর সেম কনসেপ্ট 90 তে গেল, 84 ভ্যালু আছে, 90 ভ্যালু আছে, প্রিন্ট করে দিল। তারপর 95 এ গেল, 95 ভ্যালু ছিল, প্রিন্ট করে দিল। তারপরে কি হলো, যখনই এটা এই কন্ডিশনটা মিথ্যে হয়ে গেল, অর্থাৎ I, আমাদের কন্ডিশন ছিল কি I less than 5, ঠিক আছে, তার মানে I is equal to 4 অবধি লুপ চলবে। ঠিক, যখনই I 5 হয়ে গেল তখন এই কন্ডিশনটা মিথ্যা হয়ে গেল, এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, তখনই লুপটা ওখানে স্টপ হয়ে যাবে এবং আর কোনো কিছু প্রিন্ট করার নেই, এবং অ্যারে এমটি হয়ে গেছে এবং লুপটার যে কন্ডিশনটা সেটাও ফলস হয়ে গেছে, তখন আমরা লুপের বাইরে চলে আসবো। ঠিক আছে, এইভাবে প্রতিটা এলিমেন্ট অ্যারের ভিতরে প্রিন্ট হয়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এইভাবে প্রতিটা এলিমেন্ট আমরা অ্যারের ভিতরে প্রিন্ট করি। ঠিক সেইভাবে আমরা এখানে প্রতিটা এলিমেন্ট প্রথমে লুপ চালালাম 80, 84, 86, 89, 95। এবার আমরা অ্যারে এইভাবে একটা ডিক্লেয়ার করেছিলাম, আরেকটা ভাবে ডিক্লেয়ার করা দেখে নিই কিভাবে করেছিলাম। যে এটাকেও কমেন্ট করে দিচ্ছি। ঠিক, এবার দেখো আরেকটা ভাবে কিভাবে করেছিলাম, যে ইন্ট মার্কস, সরি মার্কস নামে যে অ্যারেটা বানালাম, এইভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। কি ভ্যালু ছিল, 80, 84, 86, 89 আর 95, এইভাবে আমরা অ্যারের ভিতরে ভ্যালুগুলোকে স্টোর করতে পারি। ঠিক আছে, করা হয়ে গেছে। এবার এটাকে আমরা স্টোর করে নিয়েছি, এবার এটাকে যদি আমরা প্রিন্ট করি আমাদের সেম রেজাল্টই দিবে। দেখো, ঠিক আছে, তো তাহলে আমরা এখানে ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমাদের শেষ হলো। ঠিক আছে, এবার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা এতক্ষণ ধরে যেটা বললাম সেটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ছিল। ঠিক আছে, এবার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো টু ডাইমেনশনাল অ্যারে। টু ডাইমেনশনাল অ্যারে কি, আমরা সবাই ম্যাট্রিক্স সম্পর্কে জানি, যারা অলরেডি 11-12 পড়েছো তারা ম্যাট্রিক্স জানো, ম্যাট্রিক্স কি, আর যারা এর থেকে ছোট ক্লাসে আছো তারা জেনে নাও। ম্যাট্রিক্স টু ডাইমেনশনাল অ্যারে হলো ওয়ান কাইন্ড অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স এর মধ্যে এরকম হয় যে ধরো কিছু ভ্যালু আমাদের কাছে আছে, ঠিক এরকম করে ধরো আমাদের কাছে কিছু ভ্যালু আছে 3, 2, 1, 4, 5, 6, 7, 9, 8। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে এটা রো আর এটা কলাম। ঠিক আছে, এটা কলাম নাম্বার 0, কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, অর্থাৎ এইটাকে বলা হয় কলাম, এটা হচ্ছে আরেকটা কলাম, এটা হচ্ছে আরেকটা কলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা রো, রো নাম্বার 0, এটা হচ্ছে আরেকটা রো, রো নাম্বার 1, আর এটা হচ্ছে আরেকটা রো, রো নাম্বার 2। ঠিক, তো
তো দেখো এখানে তাহলে কটা রো হচ্ছে, এখানে রো হচ্ছে তোমার তিনটে রো তিনটে কলাম, ঠিক আছে, 3 × 3 ম্যাট্রিক্স এটা, ঠিক আছে, তিনটে রো তিনটে কলাম। তো এটাকেই যখন আমরা টু ডাইমেনশনাল অ্যারে ফর্মে লিখবো তখন আমরা কিভাবে লিখবো বলতো, ইন্ট এ ইজ ইকুয়াল টু, এই একটা ম্যাট্রিক্সের চিহ্ন এই একটা অ্যারের চিহ্ন, দুটো অ্যারে টু ডাইমেনশনাল অ্যারে, তারপরে আমরা কি লিখবো নিউ ইন্ট কত 3 3, ঠিক আছে, 3 3, এটা হচ্ছে রো নাম্বার, এটা হচ্ছে কলাম নাম্বার, এইভাবে আমরা লিখবো, ঠিক। তাহলে দেখো কি হলো, যে এইভাবে আমরা টু ডাইমেনশনাল অ্যারে যেটা আছে সেই টু ডাইমেনশনাল অ্যারে আমরা এইভাবে তৈরি করতে পারি। টু ডাইমেনশনাল অ্যারের ভিতরে এলিমেন্ট গুলো এইভাবেই হয়, ঠিক আছে। এবার ধরো তোমাকে কেউ বললো যে একটা অ্যারের এলিমেন্ট অ্যাক্সেস করো, এই অ্যারের মধ্যে 0 and 1 নাম্বারে কোন এলিমেন্টটা আছে সেটা প্রিন্ট করে দাও। তখন তুমি কিভাবে বুঝবে কোন এলিমেন্টটা প্রিন্ট হবে? ধরো এটা হচ্ছে 0, এটা আমি কি বলেছিলাম, ফার্স্টেরটা কি, তোমার ফার্স্টেরটা সবসময় রো, সেকেন্ডেরটা কি কলাম, ঠিক আছে, রো এন্ড কলাম, ঠিক আছে। তো রো কত 0, রো কত 0, কলাম কত 1, এই রো এর 1 নাম্বার কলাম 2, অর্থাৎ এই যে 2, এটার ভ্যালু যেটা প্রিন্ট হবে সেটা হবে তোমার 2, ঠিক আছে, রো 0 কলাম 1, রো 0 কলাম 1, ঠিক আছে। আবার যদি তোমাকে বলে হচ্ছে এ 2 3, তাহলে আমাদেরকে কি দেখতে হবে, রো কত হচ্ছে, রো হচ্ছে তোমার 2 আর কলাম কত হচ্ছে 3, রো হচ্ছে তোমার 2 অর্থাৎ লাস্ট রো, রো হচ্ছে তোমার 2, কলাম হচ্ছে কত 3, অর্থাৎ আমাদের যে ভ্যালুটা প্রিন্ট হবে সেটা হবে হচ্ছে 8, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এইভাবে আমাদের হয় তোমার টু ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। তো টু ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে এবার আমরা কোড দেখে নিই, টু ডাইমেনশনাল অ্যারে আমরা কিভাবে কোড করব। চল, টু ডাইমেনশনাল অ্যারে আমরা যেভাবে কোড করব, তো এটাকে কমেন্ট করে দিই প্রথমে আমরা, ঠিক। এবার দেখো টু ডাইমেনশনাল অ্যারে আমরা যেভাবে কোড করব সেটা হলো যে প্রথমে ইন্ট এ নামের একটা অ্যারে বানালাম, ঠিক আছে, দুটো টু ডাইমেনশনাল অ্যারে সেই জন্য দুটো অ্যারে সিম্বল, দেন নিউ ইন্ট, সেম প্রসেস, শুধুমাত্র এক্সট্রা কি আমাদেরকে অ্যাড করতে হলো, এখানে দুটো তোমার অ্যারে সিম্বল, যেহেতু টু ডাইমেনশনাল অ্যারে এখানেও দুটো আমাকে অ্যারে সিম্বল দিতে হবে। এবার আমরা প্রথমে ইনিশিয়ালি এখানে আমরা ডিফাইন করতে পারি যে হচ্ছে কত কত সাইজের অ্যারে নাও করতে পারি, এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো এবার দেখো আমরা কত কত সাইজে, ধরো আমরা 2,3 সাইজের অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে নেব, ঠিক, যাতে দুটো রো থাকবে তিনটে কলাম থাকবে, 2,3, ঠিক আছে। আর আমরা যে কলামগুলোতে কোনো ভ্যালু দেবো না সেই কলামগুলোতে 0 ভ্যালু থাকবে, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা কি করছি, ইন্ট এ, এটার ভিতরে যখন আমরা ভ্যালু পুট করব তখন এইভাবে পুট করতে করবো যে 0 এ একটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, তার ভিতরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক, তার ভিতরে আমরা ফার্স্ট ভ্যালু কি দেবো 1,2, ঠিক, 1,2, এবার এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কমা দিয়ে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট, এবার এখানে আমরা কি কি ভ্যালু দিব 3,4, ঠিক আছে, দিয়ে আমরা এই অ্যারেটা শেষ করব এবং এখানে একটা সেমিকোলন আমরা দিয়ে দেব। এবার দেখো এটা কি হলো গোটা বিষয়টা, আমরা প্রথমে 2,3 এর একটা অ্যারে নিলাম যার ভিতরে আমরা দেখো এখানে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, এটাকে এই লাইনে লিখি তাহলে সহজে বুঝতে পারবে। এই দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা একটা ডাইমেনশন, এই যে এখান থেকে শুরু করে এটা একটা ডাইমেনশন, এই যে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট অব্দি একটা ডাইমেনশন, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট অব্দি একটা ডাইমেনশন, ঠিক আছে। তো আমাদের কি বলেছে, দুটো রো থাকবে তিনটে কলাম থাকবে, দুটো রো মানে কি 1 2 এই একটা রো, 1 2 একটা রো, 3 4 একটা রো, ঠিক আছে, এটা দুটো রো হলো। এবার তিনটে কলাম আমরা সেখানে দুটো করে কলাম দিয়েছি, আর একটা কলামের ভ্যালু যেহেতু আমরা দিইনি সেই জন্য 0 0, অর্থাৎ এটার যদি আমরা ড্র করি এই ফরম্যাটটাকে তাহলে আমরা দুটো রো তিনটে কলাম কিরকম হবে, অর্থাৎ আমরা যে ভ্যালুটা লিখেছি এটা এরকম হবে 1 2, ঠিক আছে, 3 4, ক্লিয়ার, 1 2 3 4, অর্থাৎ আর এখানে যেহেতু ভ্যালু দিইনি 0 0, ঠিক আছে, রো কটা, রো একটা দুটো, 0 থ্রো 1 থ্রো, আর এখানে 0 কলাম 1 কলাম 2 কলাম, ঠিক আছে, তাহলে তিনটে কলাম দুটো রো, ঠিক আছে। আর এই কলামে আমরা ইনিশিয়ালি কোনো ভ্যালু পুট করিনি, তো আমি কি বললাম যদি আমরা কোনো ভ্যালু পুট না করি তাহলে সেটা ইনিশিয়ালি 0 নিয়ে নেয়, ঠিক আছে। তো দেখো এবার কি হচ্ছে, ধরো তোমাকে কেউ বললো 1,0 তে যে ভ্যালুটা আছে সেটা অ্যাক্সেস করো, 1 0, তো আমি কি বলেছি স্টার্টিংটা রো সেকেন্ড একটা কলাম, তো 1 রো, রো নাম্বার 1 এ 0, অর্থাৎ 3 আউটপুটে আসবে। চলো দেখে নিই আমরা ঠিক বললাম কিনা চট করে একবার, এটাকে আমরা করে দিই। এবার চলো দেখো
আমরা ঠিক বললাম কিনা, সিস আউট কি বলেছে আমাদের, 1 রো আর 0th কলাম, ঠিক আছে, 3 আউটপুট আসার কথা। চলো দেখি আমি তোমাদের ঠিক বলছি কিনা, এটাকে প্রিন্ট করে কোন একটা এরর। ও আচ্ছা, এক সেকেন্ড। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে তোমার, আমরা a নামের যে ভেরিয়েবলটা আছে সেটাকে দুবার বানিয়ে নিয়েছিলাম, তো এটাকে আমাদের কমেন্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এটাকে আমাদের করে দিতে হবে কমেন্ট। কমেন্ট করে দেওয়ার পরে আমরা কি করব, এবার দেখো আর কোনো এরর থাকবে না। এটাকে আমরা যদি রান করি, দেখো 3 প্রিন্ট হবে, এই দেখো 3। তাহলে এই দেখো 1 2 3 4, এখানে আমরা ডাইমেনশন দিইনি, এখানে আমরা নিজেদের ইচ্ছে মতো ডাইমেনশন দিতে পারি, নিজেদের ইচ্ছে মতো ভ্যালু প্রিন্ট করতে পারি, ঠিক আছে। তো দেখো এবার আমাদের যে ভ্যালুটা প্রিন্ট হলো 3, অর্থাৎ ফার্স্ট কলাম সেকেন্ড, ফার্স্ট রো 0th কলাম। ফার্স্ট রো মানে কোনটা, ফার্স্ট রো মানে এই যে এটা, 0th কলাম মানে এটা একটা কলাম এটা একটা কলাম, তাহলে 3টা 0th কলাম, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, ফার্স্ট রো সেকেন্ড কলাম, এইভাবে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে বানাই, ঠিক আছে। এবার 2 ডাইমেনশনাল অ্যারে আশা করি সকলের কাছে ক্লিয়ার। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, সেই ডাউটটা আমরা ক্লিয়ার করবো। এবং আমরা যতগুলো প্রোগ্রাম করছি ভাবছো না আমি শুধু এখন কমেন্ট, ভেবো না যে আমি কোনো এক্সাম্পল করাচ্ছি না আরো ডিটেলসে। এক্সাম্পল আমি সবগুলো করাবো, প্রতিটার উপরে আমরা কোডিং কোশ্চেন করব। এখন যেটা করছি এই ভিডিওতে তোমাদের শুধু কনসেপ্ট গুলো দিচ্ছি, তোমরা শুধু কনসেপ্টটা শিখে নাও, এরপরে আরেকটা ভিডিও আসবে যেটাতে শুধুমাত্র কোডিং কোশ্চেন গুলো থাকবে, ঠিক আছে। চল, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে কনসেপ্ট, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যেটা পড়বো সেটা হলো তোমার ফাংশন, ঠিক আছে। অ্যারে আমাদের পড়া হয়ে গেছে, এবার আমরা যে জিনিসটা সম্পর্কে পড়বো সেটা হলো তোমার ফাংশন। তো ফাংশন সম্পর্কে যখন আমরা পড়বো তার আগে জেনে নেওয়া উচিত যে ফাংশন কি এবং কেন আমরা ইউজ করি, ঠিক আছে। ফাংশন হলো এমন একটা জিনিস, ধরো তোমাকে কেউ বললো ফাংশন আমরা কেন ইউজ করি, ফাংশন আমরা ইউজ করি এই কারণেই, কোনো রিপিটেটিভ কাজকে আমরা একবার লিখবো অথচ বারবার করবো, তখন এইরকম সিচুয়েশন যখন আসবে তখন আমরা তাকে বলবো তখন আমরা সেখানে ফাংশনে ইউজ করব, ঠিক আছে। মানে কোনো একটা কাজ আমাদেরকে বারবার করতে হচ্ছে কোডের মধ্যে, আর আমাকে বারবার লিখতে হচ্ছে, আমরা এই মেথডটা, এটা ঠিক নয়, বিকজ আমরা সবসময় একটা রুল ফলো করি কোডিং এ, DRY, ঠিক আছে। ড্রাই রুল আমরা সবসময় প্রোগ্রামাররা এবং যারা কোডিং করো তাদের সবসময় এই রুলটা মাথায় রেখে কোডিং করতে হয়। কি ড্রাই কথার অর্থ হলো ডু নট রিপিট ইয়োরসেলফ, ঠিক আছে, ডু নট রিপিট ইয়োরসেলফ। সবসময় ড্রাই মেথডটা আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হয়। তো এই ড্রাই মেথডের জন্য এবং আমরা রিপিট যদি না করতে চাই তাহলে আমরা কি করব, কোনো একটা ধরো কোনো একটা নাম্বারের অ্যাভারেজ আমাকে একটা কোশ্চেনের মধ্যে বারবার বলছে, আমাকে দুটো নাম্বার দিচ্ছে, বলছে বারবার তোমাকে বলছে এই দুটো নাম্বারের অ্যাভারেজ আমাকে বের করে দাও, এবং প্রতিবার দুটো নাম্বার আলাদা আলাদা হচ্ছে, তাহলে তোমার কি হচ্ছে, তাহলে তোমাকে বারবার অ্যাভারেজের কোড লিখতে হচ্ছে। অ্যাভারেজের কোড লিখতে কি হবে, দুটো নাম্বার নিতে হবে, যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে, বারবার লিখতে হচ্ছে। তো এটা এখানে কি হচ্ছে, এখানে বারবার আমাদের কোডটা রিপিট হচ্ছে। তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ফাংশনের ইউজ করব, ঠিক আছে। কিভাবে করব দেখো, দেখো ধরো আমরা একটা ফাংশন বানালাম ইন্ট avj, ঠিক আছে। ইন্ট avj যেটা দুটো আর্গুমেন্ট নিচ্ছে, ইন্ট x এন্ড ইন্ট y, ঠিক আছে। x এন্ড y এর মধ্যে আমরা ভ্যালু দুটো নাম্বারকে স্টোর করব। দেন আমরা কি করছি, ইন্ট সাম বলে একটা ভেরিয়েবল বানাচ্ছি যার মধ্যে কি করছি x প্লাস y করছি, ঠিক আছে। তারপরে আমরা কি করছি, রিটার্ন করে দিচ্ছি সাম ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এর ফলে কি হলো, যে আমরা অ্যাভারেজ নামের একটা ফাংশন বানালাম, এই ফাংশনের মধ্যে, ফাংশন বা মেথড একই জিনিস, ফাংশন বানালাম যার মধ্যে আমরা দুটো আর্গুমেন্ট পাস করছি x এবং y। এবার ফাংশন দুই ভাবে হতে পারে, ভয়েড ফাংশন হতে পারে, অর্থাৎ কোনো আর্গুমেন্ট আমরা পাস করছি না এরকম হতে পারে, বা আর্গুমেন্ট পাস করছি এরকম হতে পারে, ওটা যেরকম যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা সেরকম করব। তো অ্যাভারেজ নামের আমরা একটা ফাংশন বানালাম, ফাংশন বানানোর পরে কি করলাম, তার মধ্যে x এবং y দুটো ভ্যালু পাস করলাম, পাস করার পরে দেখো এবার সেই ভিতরে এখানে আমরা কোড লিখলাম, ঠিক আছে, এটা আমাদের কোড, ঠিক। এখানে আমরা লিখলাম যে প্রথমে দুটো নাম্বারকে যোগ করলাম, তারপর রিটার্ন করে দিলাম সাম ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই ভ্যালুটা আমাদের আউটপুটে রিটার্নে আসবে, সেই জন্য আমরা এখানে লিখলাম রিটার্ন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফাংশন, এইভাবে আমরা লিখি, ঠিক। এবার মনে আছে আমি তোমাদের বলেছিলাম যে এখানে আমরা একদম স্টার্টিং এ যেটা লিখেছিলাম যে পাবলিক স্ট্যাটিক ভয়েড, আমরা এখানে লিখবো এখন পাবলিক স্ট্যাটিক
void main। আমাদের প্রতিটা প্রোগ্রামে এই কথাটা লেখা থাকতো, তারপর এখানে লেখা থাকতো স্ট্রিং, পরে এর মতো একটা সিম্বল, তারপরে আর্গুমেন্ট। ঠিক আছে, তারপরে এর ভিতরে আমরা কোড লিখতাম। ঠিক আছে, এইবার দেখো এইটা কি, এইটা সম্পর্কে আমাদের দেখো প্রতিটা কোশ্চেনে, প্রতিটা কোডিং এর পার্টে এই জিনিসটা রয়েছে। এই দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা অনিবার্য জিনিস। আমি বলেছিলাম এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব, তো চলো এখন ডিসকাসটা আমরা করে ফেলি। এটা অ্যাকচুয়ালি কি দেখো, সবার প্রথমে আমরা যেটা দেখব, আমরা একটু আগে ফাংশনের কথা বললাম যে অ্যাভারেজ ফাংশন, সেরকমই এইটা মেইন একটা ফাংশন। ঠিক আছে, আমাদের কোড যখন এক্সিকিউট হয়, জাভা কোড যখন রান হয়, তখন জাভা মেইন নামক একটা ফাংশন খোঁজে যার ভিতরে সমস্ত কোড লেখা থাকে, এবং মেইন কোডটা যখন ফাংশনটা যখনই খুঁজে পায় তখনই সে স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন সে আউটপুট দিতে থাকে। ঠিক আছে, মেইন হলো ফাংশন। আর ফাংশনটা রিটার্ন টাইপ কি, ফাংশনটা কি রিটার্ন করবে আমরা মনে আছে এখানে লিখেছিলাম ইন্ট সাম, ইন্ট ডেটা টাইপ। ঠিক আছে, ইন্ট ইন্টিজার রিটার্ন করছে, ফাংশনটা যখন আমাদের আউটপুট দেবে তখন ইন্টিজার আমাদের রিটার্ন করছে। ঠিক আছে, তো এখানে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে ভয়েড। ভয়েড কথার অর্থ কি, কিছুই না, নাল। ভয়েড কথার অর্থ হলো ফাঁকা, ভয়েড মানে কিছু নেই, শূন্য। শূন্য নয়, ভয়েড মানে হলো কিছু না। এই জিনিসটা মাথায় রাখবে সবসময়। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য মিনিং অফ ভয়েড, বলবে নাথিং। ভয়েড মানে নাথিং, তো কিছু রিটার্ন করছে না, সেই জন্য আমরা ভয়েড লিখেছি। ঠিক আছে, এবার আমাদের যেটা আরেকটা জিনিস স্ট্যাটিক ওয়ার্ডে আমরা পরে আসছি, এবার যেটা জিনিস সেটা হচ্ছে পাবলিক। পাবলিক যেটা আমাদের কাজ, পাবলিকের কাজটা কি, পাবলিকের কাজটা হলো যে এই ফাংশনটাকে আমরা কোডের ভিতরে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ পাবলিক কিওয়ার্ডের মাধ্যমে, এটা একটা কিওয়ার্ড অ্যাক্সেস মডিফায়ার বলা হয়, তো পাবলিকের মাধ্যমে আমরা এই মেইন ফাংশনটাকে, যদি আমরা কোনো ফাংশনের সামনে পাবলিক ওয়ার্ডটা যোগ করি, তাহলে পাবলিক কিওয়ার্ডটা যদি যোগ করি, তাহলে সেই ফাংশনটা গোটা কোডের মধ্যে যে কোনো জায়গায় অ্যাক্সেসেবল হয়। ঠিক আছে, সেরকমই পাবলিকের মতো হয় প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট এইসব হয়। তো যাই হোক, পাবলিক কথার অর্থ হলো প্রতিটা জায়গায় আমরা এই মেইন ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো। ইট ইজ আ অ্যাক্সেসেবল ফাংশন। ঠিক আছে, তো এবার যে বিষয়টা, এবার আমাদের আসছে স্ট্রিং। এই যে স্ট্রিং যে পার্টটা, স্ট্রিং পার্টটায় দেখো স্ট্রিং নামের একটা অ্যারে আমরা অলওয়েজ পাস করছি, কি কারণ জাভা তুমি যে কোডই লেখো আলটিমেটলি যখন কোডটা রান হয়, জাভা সমস্ত কোডকে স্ট্রিং অ্যারেতে কনভার্ট করে দেয়। ঠিক আছে, এই জন্য আমরা এখানে স্ট্রিং লিখলাম, আর এই যে অ্যারের যে সাইনটা দিলাম, একটা স্ট্রিং নামক অ্যারে, আর আর্গুমেন্ট হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, যেমন অ্যারের নাম হয় মার্কস, এখানে যে কোনো নাম তুমি লিখতে পারো, যা ইচ্ছা লিখতে পারো, তাও তোমার কোড রান হবে। ঠিক আছে, তো স্ট্রিং হচ্ছে একটা অ্যারে যার মধ্যে কোডটা যাচ্ছে, কোডটা স্ট্রিং অ্যারেতে পরিণত হচ্ছে এবং অবশেষে কোডটা রান হচ্ছে। জাভা সবসময় এই লাইনটা খোঁজে এবং মেইন ফাংশনটা খোঁজে, যেখানে এটাকে খুঁজে পায় সেখান থেকে স্টেপ বাই স্টেপ এটা রান হতে থাকে। এর সম্পর্কে আরো ভালো করে আমরা জানবো যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়বো। ঠিক আছে, এবার আমাদের বাকি থাকলো কি, আমাদের বাকি থাকলো স্ট্যাটিক ওয়ার্ডটা, এবং এই স্ট্যাটিক ওয়ার্ডটার জন্যই আমি তোমাদেরকে এটা বোঝাচ্ছি, এবং স্ট্যাটিক ওয়ার্ডটা এই ফাংশনের সাথে খুব ইন্টারনালি কানেক্টেড। তো দেখো, এই স্ট্যাটিক ওয়ার্ড মানে হলো, তো স্ট্যাটিক সম্পর্কে জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যে ধরো কোনো একটা ক্লাস, ঠিক আছে, আমরা কোডে একবার ফেরত চলে যাই। এই দেখো, এই কোডটা আমরা যে ক্লাসের আন্ডারে লিখছি সেটা হচ্ছে তোমার অ্যারে। ঠিক আছে, এই যে অ্যারের আন্ডারে আমরা এই কোডটাকে লিখছি। ঠিক আছে, এই অ্যারের মধ্যে, এই পাবলিক ক্লাস অ্যারের মধ্যে থেকে যখন আমরা কাউকে অ্যাক্সেস করতে যাব, যদি আমাদের স্ট্যাটিক লেখা থাকে, তাহলে সেই কোনো ক্লাস থেকে কোনো কিছুকে অ্যাক্সেস করতে গেলে তার একটা অবজেক্ট বানাতে হয়। ঠিক আছে, কিন্তু যদি আমরা স্ট্যাটিক ওয়ার্ডটা লিখি, তাহলে আমাদের অবজেক্টটা ক্রিয়েট করতে হয় না। এবার তুমি বলবে যে দাদা স্ট্যাটিক কি, এবার অবজেক্ট কি বা ক্লাস কি, এগুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে পড়বো। তুমি শুধু এখন এটুকু মনে রাখো যে তুমি যদি কোনো ক্লাসের মধ্যে থেকে কোনো মেথডকে অবজেক্ট ছাড়া অ্যাক্সেস করতে চাও, দেন তুমি স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করবে। ঠিক আছে, আর আমরা এখানে অবজেক্ট ছাড়াই অ্যাক্সেস করছি। ঠিক আছে, শুধু মনে রাখবে এটুকুই। আর আপাতত এখনকার জন্য আমি বলবো যে স্ট্যাটিক কিওয়ার্ডটা জাস্ট মনে রাখো, এখানে একটা স্ট্যাটিক কিওয়ার্ড হয়। এবং যখন কোনো ফাংশন আমরা লিখবো, এবার যতক্ষণ না ধরো কোনো একটা ফাংশন আমরা লিখছি, এই যে এখানে ধরো আমরা যে ফাংশনটা লিখলাম, এখানে একটা আমরা ফাংশন লিখে নিই, এটাকে কমেন্ট করে দিই। যে ফাংশনটা আমরা একটু আগে দেখলাম সেই ফাংশনটা আমরা এখানে লিখি। চলো, কি ফাংশন লিখবো আমরা এখানে, যে ইন্ট, হ্যাঁ, যেখানে আমরা যে ফাংশনটা লিখবো ইন্ট average average int x average avg লিখি, শুধু এত বড় লেখার দরকার নেই। int x আর int y দুটো আর্গুমেন্ট নিচ্ছে, কি করছে এবার হচ্ছে করছি int sum is equal to x plus y, আর হচ্ছে রিটার্ন
সাম ডিভাইডেড বাই 2, এটা আমরা লিখেছিলাম। ঠিক আছে, এবার দেখো এটা আমরা লিখলাম। এবার তুমি দেখো একটা জিনিস, যে এখানে আমাদের কিছু কিছু এরর দিচ্ছে। কি এরর দিচ্ছে? যে সিনট্যাক্স অফ টোকেন ইন্ট নট এক্সপেক্টেড। ঠিক আছে, এবার দেখো আমাদের যে এরর গুলো দিচ্ছে তার পিছনে কারণ আছে। ঠিক আছে, তো সবার প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে সেই কাজটা হলো যে এখানে আমাদেরকে একটা স্ট্যাটিক ওয়ার্ড ডিফাইন করতে হবে, আদারওয়াইজ আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না। স্ট্যাটিক, ঠিক আছে, স্ট্যাটিক আমরা এইখানে একটা স্ট্যাটিক ওয়ার্ড কেন লিখলাম? কারণ যতক্ষণ আমরা স্ট্যাটিক ওয়ার্ডটা লিখবো ততক্ষণ এই ক্লাসের কোনো অবজেক্টকে আমরা যদি কোনো ক্লাসের মেথডকে যদি আমরা অবজেক্ট ছাড়াই অ্যাক্সেস করতে চাই তাহলে স্ট্যাটিক ওয়ার্ডটা ইউজ করতে হয়। তাহলে ক্লাস অ্যাডের কি মেথড? ক্লাস অ্যাডের এটা একটা মেথড অ্যাভারেজ, এটাকে আমরা অবজেক্ট ছাড়াই অ্যাক্সেস করতে যাচ্ছি, সেই জন্য এটার আগে আমাকে একবার স্ট্যাটিক ওয়ার্ডটা জুড়ে দিতে হবে, আদারওয়াইজ আমরা এই অ্যাভারেজটাকে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, তো দেখো যেটা এবার আমাদের যেটা কাজ হবে, তো দেখো এবার আমরা যদি এই কোডটাকে রান করি তাহলে দেখো আমাদের কি দিচ্ছে। আমরা এখানে আর্গুমেন্ট নেব, আমরা এখানে যদি আর্গুমেন্টটা নিই, ধরো এভিজি, ঠিক আছে, ধরো 5 আর 10, ধরো 4 আর 8 আমরা অ্যাভারেজ বের করব। ঠিক আছে, 4 আর 8 আমরা অ্যাভারেজ বের করবো। তো হলো এটাকে রান করি। ও, এটাকে প্রিন্টও করতে হবে আমাদেরকে, তাহলে এখানে আমরা লিখে দিই সিস আউট। ঠিক আছে, সিস আউট লেখার পরে আমরা যে কাজটা করব তাহলে এটা করে, এবার দেখো আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে দেখো 6 দিচ্ছে। 8 আর 4 যেটা অ্যাভারেজ সেটা 6, আমরা সবাই জানি 8 4 12, 12 ডিভাইডেড বাই 2। ওকে, তো দেখো এইভাবে আমরা অ্যাভারেজ ফাংশনটা কল করতে পারি। এবার দেখো, এবার ধরো এই স্ট্যাটিক কিওয়ার্ডটা যেটা আমি তোমাকে বললাম এটাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে দেখো আমাকে এখানে একটা এরর দিচ্ছে। দেখো, ক্যান নট মেক আ স্ট্যাটিক রেফারেন্স টু দ্য নন স্ট্যাটিক মেথড, অর্থাৎ এটা এই যে এই স্ট্যাটিক মেথডের ভিতরে আমরা রান করছি, আর এটা রেফারেন্স একটা নন স্ট্যাটিক মেথডকে কখনোই নিতে পারে না, সেই জন্য আমাদেরকে এখানেও স্ট্যাটিক ওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, এর আরো ডিটেলসে পড়বো, যখন আমরা পড়বো তখন প্রতিটা টার্ম প্রতিটা জিনিস আমরা খুব সুন্দর করে বুঝবো। ঠিক আছে, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সৌন্দর্য। যাই হোক, দেখো তো এভাবে আমরা আমাদের ফাংশনটাকে রান করতে পারবো। এভাবে ভেরিয়াস কাইন্ড অফ ফাংশন হয়। তুমি ধরো 4 আর 8 করলে, এরপর ধরো তুমি আরো অন্য কোনো কিছুর অ্যাভারেজ বের করতে চাইলে, ধরো তুমি চাইলে বের করতে 6 আর 36 এই দুটোর অ্যাভারেজ বের করতে, তো জাস্ট এটুকু লিখে এটাকে রান করলে তাহলে দেখো 6 আর 21 দুটোর অ্যাভারেজ বেরিয়ে গেল। মানে কি হচ্ছে, আমি তোমাকে যেটা বলেছিলাম যে তার মানে তুমি একবার এই কোডটা লিখে রেখেছো, এই কোডটাকে বারবার কল করছো, এই ফাংশনটাকে বারবার কল করছো, কল করে তুমি জাস্ট আর্গুমেন্ট পাস করে তার ভিতর থেকে আউটপুটটা নিয়ে চলে আসছো, তোমাকে বারবার এই পুরো জিনিসটা লিখতে হচ্ছে না। এটাকেই বলে হচ্ছে তোমার ফাংশনের কাজ। এটাই হলো ফাংশনের কাজ, অর্থাৎ ফাংশন আমাদের কোডকে রিপিটেডলি লিখতে বারণ করে এবং রিপিটেডলি যাতে না লিখতে হয় সেই জন্য আমাদেরকে হেল্প করে। ঠিক আছে, তো ফাংশনের কাজ হলো তোমার এটাই, যে ডোন্ট রিপিট ইয়োরসেলফ। অলওয়েজ রিমেম্বার এই জিনিসটা, যে ডোন্ট রিপিট ইয়োরসেলফ, কোডের ভিতরে কখনো একটা জিনিস রিপিট করবে না, আর সেটার জন্য আমাদেরকে একটা বড় হেল্প করে ফাংশন। ঠিক আছে, তো ফাংশন এখানেই আমাদের শেষ। আরো ভেরিয়াস কাইন্ড অফ ফাংশন হয়, প্রচুর ফাংশন হয়, আমরা যখন আমরা কোড প্র্যাকটিস করব তখন আমরা দেখবো। তো কনসেপ্টের জন্য এইটুকুই। এবার আমাদের যেটা লাস্ট টপিক আজকে, সেটা আমাদের লাস্ট টপিক কি বলতো? আজকে আমাদের যেটা লাস্ট টপিক সেটা হলো তোমার এরর হ্যান্ডেলিং। ঠিক আছে, আজকে যেটা লাস্ট টপিক আমাদের, সেই জিনিসটা আমরা কি, এরর হ্যান্ডেলিং, এই জিনিসটা আমাদের লাস্ট টপিক। তো আজকের আমাদের যেটা লাস্ট টপিক সেটা হচ্ছে তোমার এরর হ্যান্ডেলিং। তো এরর হ্যান্ডেলিং কি, কেন আমাদের দরকার হয় এবং কেন ইউজ করি? তো দেখো, আমরা যখন কোড করছিলাম, তো আমরা কোড করতে করতে বিভিন্ন ধরনের এরর আসছিল, আমরা দেখছিলাম আমরা কোথাও মিস্টেক করছিলাম, কোথাও সেমিকোলন ছেড়ে দিচ্ছিলাম, বা কোথাও কোনো সিনট্যাক্সে ভুল করছিলাম, বা কোথাও কোনো কোড রং ভাবে লিখছিলাম। তো সেই কারণে আমাদের বিভিন্ন এরর শো করছিল, আমরা সেটা পড়ছিলাম, পড়ে সেটাকে এররটাকে সলভ করছিলাম। এবার একটা জিনিস মাথায় রাখবে, এই জিনিসটা সবসময় মনে রাখবে, যদি তুমি সত্যি প্রোগ্রামিং বা কোডিং শিখতে চাও তাহলে এই জিনিসটা তুমি সবসময় মাথায় রাখবে, কি কোড করছো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার কোডে কি এরর আসছে। সেই এররটা পড়তে যদি তুমি একবার শিখে যাও এবং সেটা পড়ে যদি খুব ভালোভাবে পড়তে শিখে যাও, তাহলে সেটা তুমি পড়ে যে কোনো কোড সলভ করবে। কারণ এরর থেকে যত কোড শেখা যায়, কোডিং সম্পর্কে যত নলেজ গেন হয়, যত এক্সপিরিয়েন্স হয়, সেটা অন্য কোনো জিনিস থেকে হয় না। ঠিক আছে,
তাই জন্য তোমার কোডে এরর আসলে বা তোমার কোডে বারবার কোনো ভুল আসলে একদম ভয় পাবে না, কারণ যত এরর আসবে তত তো তুমি সেই এররটাকে পড়ে সলভ করার চেষ্টা করবে, এবং যত এই চেষ্টাটা চালাতে থাকবে তাতে ধীরে ধীরে সলভ হবে। এবং প্রথম দিনই তুমি সব সলভ করে নেবে না, ধীরে ধীরে সলভ হবে। এতে তোমার অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রোগ্রামিং সম্পর্কে যে লজিক্যালি থিঙ্কিং স্কিলটা সেটা খুব ভালো ডেভেলপ হবে। ঠিক আছে, তো এরর থেকে এরর কোডিং শেখার একটা অন্যতম উপায়। তুমি যত ভুল করবে তত ওই ভুলটাকে ঠিক করার চেষ্টা করবে, আর ওখান থেকে তোমার নলেজটা গেইন হবে, এক্সপিরিয়েন্স গেইন হবে। ঠিক আছে, তো যাই হোক, তো এরর হ্যান্ডেলিং এবার ধরো আমাদের কোডে আসছে। এবার আমি ধরো একটা পিস অফ কোড লিখলাম, ঠিক আছে, ধরো এতটা লাইনে আমরা কিছুটা লিখলাম। এবার আমি জানি না যে এই কোডটা এরর দেবে কি দেবে না, কিন্তু আমার মনে হচ্ছে যে এই কোডটা এরর দিতে পারে। তো এইটাকে হ্যান্ডেল করার জন্য আমরা যে কোডটা লিখবো, অর্থাৎ যদি এরর দেয় তাহলে এটাকে আমরা বলবো ঠিক আছে, এটা একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে বলবো এরর কোনো, এবং বাকি কোডটা যাতে রান হয়ে যায়। কারণ জাভাতে কি হয়, জাভাতে লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয়। ঠিক আছে, এই ধরো চারটা লাইন, প্রথমে 1 নাম্বার, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। এবার যদি 2 নাম্বার লাইনে এরর চলে আসে তাহলে 3 আর 4 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে না। তাহলে 3 আর 4 নাম্বার লাইনটা যদি আমরা এক্সিকিউট করতে চাই তখন আমাদের এই এররটাকে হ্যান্ডেল করতে হবে। আর এই এররটাকে হ্যান্ডেল করার জন্য যে প্রসেস সেটা হচ্ছে এরর হ্যান্ডেলিং। ঠিক আছে, তখন এখানে আমরা এমন কিছু কোড লিখবো যাতে আমি জানি এই লাইনটা এরর আসতে পারে, তাহলে সেই এররটা আসলে আমাদেরকে শুধু একটা স্টেটমেন্ট প্রিন্ট করে দেবে যে এরর আসছে, আর তারপরে বাকি কোডগুলো রান করে যাবে। ঠিক আছে, দেখে নিই কিভাবে আমরা এটা হ্যান্ডেল করতে পারি। চলো এখানে এখানে লিখবো না, এটা খুব নোংরা হয়ে গেছে, একটা নতুন প্যাকেজ বানিয়ে নিচ্ছি, নতুন ক্লাস বানিয়ে নিই একটা, এরর হ্যান্ডলিং। ঠিক আছে, বলে একটা ক্লাস বানিয়ে নিলাম। এবার এটাকে ফিনিশ। তো দেখো এরর হ্যান্ডলিং একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে, তার মধ্যে পাবলিক ভয়েড মেথড চলে এসেছে। এবার দেখো আমি একটা কোড লিখছি, ইন্ট এ, অ্যারে বললাম a ইজ ইকুয়াল টু নিউ ইন্ট 3, অর্থাৎ এই অ্যারেটার মধ্যে 3 সাইজের একটা অ্যারে, 3 সাইজের একটা অ্যারে যার মধ্যে 3টা এলিমেন্ট আমরা স্টোর করতে পারবো। ঠিক আছে, তো দেখো 0 1 2 অবধি যার মধ্যে ভ্যালু থাকবে। ঠিক আছে, তো এবার যদি আমরা এখানে 4 নাম্বার ইন্ডেক্সে কি ভ্যালু আছে সেটা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের অবভিয়াসলি এরর থ্রো দেবে। কেন দেবে দেখো, যদি আমরা 4 নাম্বারে কি আছে সেটা যদি অ্যাক্সেস করতে চাই, ধরো আমরা এই একটা অ্যারে বানালাম। ঠিক আছে, এই একটা অ্যারে বানালাম যার মধ্যে 1 2 3 0 1 2 3 সাইজের এই একটা অ্যারে, সাইজ এটার মধ্যে 3, কারণ 3টা এলিমেন্ট স্টোর করতে পারে। ধরো এবার এখানে ধরো 4 আছে, 5 আছে আর 6 আছে। ঠিক আছে, এই 3টা এলিমেন্ট আছে এই অ্যারেটার মধ্যে। এবার কেউ এসে চাইলো যে এই অ্যারেটা থেকে অ্যারে 4 অ্যাক্সেস করতে, এখানে তো অ্যারে 4 নেই, অ্যারে 3ও নেই, অ্যারে 4ও নেই। এবার যদি অ্যারে 4 অ্যাক্সেস করতে চায় তাহলে কি করবে, তাহলে অবভিয়াসলি অ্যারে বলবে ইন্ডেক্স অফ বাউন্ড, অর্থাৎ জায়গায় তুমি এমন একটা জিনিস জায়গায় অ্যাক্সেস করতে চাইছো যে জায়গাটা বাস্তবে এক্সিস্টই করে না, তখন তোমাকে একটা এরর থ্রো করে দেবে। তো এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করব। দেখো, তো সবার প্রথমে আমরা কি লিখবো, আমি জানি এই কোডটা আমাকে এরর দিতে পারে, তাই আমরা লিখবো ট্রাই সিস আউট। ঠিক আছে, ট্রাই সিস আউট এ অ্যারে অফ 4। প্রথমে আমরা দেখবো এটা প্রিন্ট করার চেষ্টা করব, জানি এটা আমাকে এরর দেবে, সেই জন্য এররটাকে আমরা ক্যাচ করব, ক্যাচ। ঠিক আছে, দেখো কি এরর দেবে সবার প্রথমে দেখে নিই আমাদের। হ্যাঁ, এটা করছি, তার আগে আমরা একবার চট করে দেখে নিই। এই অ্যারেটাকে সিস আউট যদি আমরা করি এবং এখানে অ্যারে 4 লিখে যদি প্রিন্ট করার চেষ্টা করি তাহলে আমাদেরকে কি এরর দেবে। দেখো দেখো এরর দিয়েছে যে জাভা ল্যাঙ্গুয়েজ অ্যারে ইন্ডেক্স অফ বাউন্ডস এক্সেপশন। ঠিক আছে, এই যে এই এররটা আমাদেরকে দিয়েছে, অ্যারে ইন্ডেক্স অফ বাউন্ডস এক্সেপশন, ইন্ডেক্স 4 আউট অফ বাউন্ড ফর লেন্থ 3। ঠিক আছে, এবার এই এররটাকে আমরা হ্যান্ডেল করব। দেখো কিভাবে হ্যান্ডেল করব। প্রথমে ট্রাই ব্লকের মধ্যে দিয়ে আমরা এই স্টেটমেন্টটাকে পাস করলাম, যে সিস্টেম ডট আউট ডট এটা পাস করলাম। এবার দেখো ক্যাচের মাধ্যমে আমরা এই স্টেটমেন্টটাকে কিভাবে হ্যান্ডেল করব। তো এররটা কি আছে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস। ঠিক আছে, এক্সেপশনই এটাকে ধরো আমরা কপি করি, এখান থেকে কপি করার অপশন কি আমাদেরকে দেবে, হ্যাঁ দেবে, কন্ট্রোল সি। এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল। ঠিক আছে, দিয়ে একটা নাম দিলাম ই, এটা ভেরিয়েবল নাম দিলাম ই। এবার আমরা লিখলাম সিস, যদি এররটা আসে তাহলে আমাকে এরর শো না করে একটা স্টেটমেন্ট প্রিন্ট করে দাও, এরর। ঠিক আছে, করে দিয়ে তারপরে আমরা নেক্সট করে চলে যাব। ধরো এখানে আমরা আরো কিছু প্রিন্ট করতে চাইলাম, সিস আউট, এখানে ধরো হ্যালো, তারপরে লাইনে ধরো আমি আমার নাম প্রিন্ট করতে চাইলাম। ঠিক আছে, অর্ঘ। ঠিক আছে, প্রিন্ট করতে চাইলাম। ঠিক আছে, তো নরমালি কি হয়, যদি এই লাইনে এরর চলে আসে, যদি এই স্টেটমেন্টটা এরর চলে আসে তাহলে কি হয়,
যে পরবর্তী কোনো লাইন আর এক্সিকিউট করে না, কারণ জাভাতে আমি বললাম স্টেপ বাই স্টেপ লাইন হয় এবং কোনো লাইনে যদি এরর আসে তারপরে লাইনগুলোতে আর এক্সিকিউট করে না। কিন্তু এররটাকে আমরা হ্যান্ডেল করলাম এইভাবে যে দেখো প্রথমে চেষ্টা করে দেখো যদি এরর আসে তাহলে তুমি কি করো, যদি এরর না আসে তাহলে তো খুব ভালো, তাহলে প্রিন্ট করে দাও। আর যদি এরর আসে ট্রাই ব্লকের মধ্যে দেখলাম চেষ্টা করে, আর যদি এরর আসে তাহলে সেই এররটাকে ক্যাচ করো। কিভাবে ক্যাচ করবে, সেই এররটার নাম লিখলাম অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এবং একটা ভেরিয়েবলের নাম লিখলাম ই, তারপরে আমরা লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে এরর। ঠিক আছে, যদি এররটা আসে তাহলে আমাকে এরর বলে একটা স্টেটমেন্ট প্রিন্ট করে দাও, তারপরে নিজের লাইনে চলে যাও। ঠিক আছে, এভাবে আমরা এররটাকে হ্যান্ডেল করলাম। তো এটাকে আমরা রান করি, দেখো আর এরর দেবে না। দেখো এই স্টেটমেন্টের জন্য আমাদেরকে প্রিন্ট করে দিল, এখানে একটা এরর আসছে সেই জন্য আমাদেরকে প্রিন্ট করে দিল এরর, তারপরে হ্যালো অর্ক। ঠিক আছে, অনেকটা ইফ এলস ব্লকের মতো। ইফ যদি এই কন্ডিশনটা হয় তাহলে এটা, না হলে এলস এর কন্ডিশনটা, সেরকমই ট্রাই যদি করে দেখো। যদি এরর আসে, এরর না আসে তাহলে খুব ভালো, তাহলে রান করে। যদি এরর আসে তাহলে এইটা প্রিন্ট করে দাও। ঠিক আছে, এবার দেখো তাহলে এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে দাদা তাহলে কি আমাকে এই পুরো বিষয়টা জানতে হবে বারবার, যে কি এরর আসছে সেই এররটাকে আমাকে বারবার জানতে হবে? হ্যাঁ জানতে পারো, না জানলেও কোনো অসুবিধা নেই। না জানলে আমরা কিভাবে করবো দেখো, ধরো তুমি এররের নামটা জানো না, এক এক সময় এক একটা এরর আসে, তো কিভাবে করবে সেই এররের নামটা জানো না, তখন তুমি কি করবে যে এই যে ক্যাচ এইটাকে মিটিয়ে দেবে। এইটাকে মিটিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে এই অবধি তুমি যেটা লিখেছো সেটাকে, এররের নাম ধরো তুমি জানো না, তখন তুমি কি লিখবে এক্সেপশন, এক্সেপশন, আমরা শুধু এক্সেপশন লিখলাম, এক্সেপশন ই, তারপরে আমরা কি করব দেখো এক্সেপশন ই লেখার পরে আমরা কি করব সিস আউট দিয়ে ই ডট গেট লোকালাইজড মেসেজ। ঠিক আছে, এবার ধরো এবার আমরা এররের নাম ধরো জানি না, তো এটাকে যদি আমরা রান করতে চাই তাহলে দেখো কি আসছে, ইন্ডেক্স 4 আউট অফ বাউন্ডস লেন্থ 3। এবার আমরা কি করলাম, ধরো এখানে আমরা এররের নাম যখন আমরা ধরো জানবো না, তখন আমরা শুধু এক্সেপশন বলে একটা ওয়ার্ড লিখবো, দেন ই লিখবো, একটা ভেরিয়েবল লিখলাম। ঠিক আছে, তারপরে আমরা দেখতে চাই, যদি দেখতে চাই কি এরর আসছে, তখন আমরা এই স্টেটমেন্টটা লিখবো, এই গেট লোকালাইজড মেসেজ বলে ফাংশন যেটা আছে সেটাকে কল করলে আমরা দেখতে পাবো যে এই এররটা আমাদের থ্রো করছে। ঠিক আছে, কারণ সবসময় কোন প্রোগ্রামের ক্ষেত্রে কি এরর দেবে আমাদের পক্ষে জানা সম্ভব না, সেই কারণে আমরা এই মেথডটা ইউজ করব। যে এক্সেপশন, যেহেতু এররের নাম জানি না সেই জন্য এখানে এক্সেপশন বলে একটা ওয়ার্ড তোমরা পাস করবে, তারপরে ই লিখবে, ই বা ই লেখার পরে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে ই ডট গেট লোকালাইজড মেসেজ করলে যে এররটা আসছে তোমার কোডে সেটা তোমাকে আউটপুটে দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে বাকি কোড রান হয়ে যাবে। এইভাবে আমরা এরর হ্যান্ডেল করব জাভার ভেতরে। ঠিক আছে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, যে ধরো এটা তো আমরা অ্যারের ক্ষেত্রে দেখলাম। ঠিক আছে, এবার ধরো অ্যারের ক্ষেত্রে আউটপুটটা দিল। এবার আরেকটা এক্সাম্পল ধরো আমরা দেখলাম যে ধরো 10 ডিভাইডেড বাই 0, এটা একটা এরর থ্রো করবে, কারণ আমরা জানি যে কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা যায় না। তখন আমাদের কি করতে হবে, তখন আমরা যদি এক্সেপশন ওয়ার্ডটা পাস করি এর ভিতর দিয়ে, তার মানে এক্সেপশন ওয়ার্ড পাস করার কি কারণ, এক্সেপশন ওয়ার্ড পাস করলে যে কোনো ধরনের এরর আসবে সেটাকে আমরা আউটপুটে পেয়ে যাব। ঠিক আছে, তো এটাকে যদি আমরা রান করি তাহলে দেখো এরর আসবে কোডে, কিন্তু আমরা এররটা হ্যান্ডেল করেছি। তারপর দেখো এররটা কি এসেছে, ডিভাইডেড বাই 0 ইজ অ্যান এরর, এটা একটা এরর এসেছে, এরর এসেছে। তারপরে মেসেজটা কি এসেছে এররের জন্য, যে ডিভাইডেড বাই 0, এই জন্য তোমার কোডে এরর আসছে, তারপর তুমি হ্যালো অর্ক। ঠিক আছে, এভাবে আমরা ইজিলি যে কোনো এররকে হ্যান্ডেল করে নিতে পারি। ঠিক, তাহলে এখানে আমরা আজকে আমরা কি কি পড়লাম, আজকে আমরা তিনটে জিনিস পড়লাম। কি কি, সবার ফার্স্ট আমরা আজকে যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে অ্যারে, তাই তো? সবার ফার্স্ট আমরা যেটা পড়লাম সেই জিনিসটা হচ্ছে অ্যারে, তারপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ফাংশন, তারপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে এরর হ্যান্ডলিং। এই তিনটে জিনিস আমরা পড়লাম। ঠিক, তাহলে এখানে আমাদের জাভার পুরো বেসিক থেকে কিছু অ্যাডভান্স কনসেপ্ট, এরর হ্যান্ডলিং বলো ফাংশন বলে, এগুলো একটু অ্যাডভান্স কনসেপ্ট, এগুলো মোটামুটি শেষ হলো। ঠিক, তাহলে এখানে আমাদের জাভার কোর্সটা শেষ হচ্ছে, যেটা বেসিক কোর্স ছিল সেটা শেষ। এবার আমাদের যেটা নেক্সট কোর্স আসবে, নেক্সট কোর্স যেটা আমি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে উপস। এই যে উপস এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কথা বলছিলাম, এই যে অবজেক্ট বলছিলাম, ক্লাস বলছিলাম, এগুলো কি, এগুলো কেন হচ্ছে, এইটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ঠিক আছে, তো চলো ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, চলো বাই।